এটা আপনারা বলেন, আমি শুনি। পুলিশ অ্যান্সার 5 ধারায় লেখছে আইজিপি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ। এয়া খালি কই নাকি স্যার? সাথে লেখছে অধস্তন পুলিশ কর্মচারী দের দণ্ড প্রদানের ক্ষমতা। 8, পুলিশ নিয়োগ। 9 আছে পুলিশের চাকরিতে ইস্তফা দেওয়ার নিয়ম। 10, পুলিশের চাকরিরত অবস্থায় অন্য কোনো চাকরি গ্রহণ বিরতিকরণ। আর 12 হচ্ছে প্রশাসনিক কর্মী আদেশ নির্দেশ প্রণয়নে আইজিপির ক্ষমতা। 13, জেলা পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ নিয়োগের ক্ষমতা। 14, অতিরিক্ত পুলিশ নিয়োগে আইজিপির ক্ষমতা। 14 ক, পুলিশ ইন্সপেক্টর জেনারেল লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত। 17, স্পেশাল পুলিশ নিয়োগের ক্ষমতা। আর স্পেশাল 18 হলো স্পেশাল পুলিশের কর্তব্য। স্পেশাল পুলিশের কর্তব্য অবহেলার কারণে দণ্ড। 20, স্পেশাল পুলিশের ক্ষমতা প্রয়োগের আওতা। 22, সকল পুলিশের সর্বদাই কর্তব্যরত বিবেচিত পুলিশ অফিসার হিসেবে আখ্যায়িত। 23 হলো পুলিশের দায়িত্ব ও কর্তব্য। 24, যে কোনো পুলিশ অফিসার আহ, যে কোনো যে কোনো অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবে। আর 25 লেখছেন দাবিদারহীন সম্পত্তি সম্পর্কে পুলিশ হেফাজত গ্রহণের প্রক্রিয়া সংক্রান্ত। 26, ম্যাজিস্ট্রেটের ঘোষণা প্রকাশ। 27, ম্যাজিস্ট্রেটের আদেশে বিক্রি। 27 আর 28 হচ্ছে বরখাস্তকৃত পুলিশ কর্মচারী সরকারি আদেশ অমান্যকরণে জরিমানা সংক্রান্ত। 29, সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্তকৃত পুলিশ কর্মচারীর শাস্তি। আর ধারা 30, শোভাযাত্রা মিছিল জনসমাবেশ সংক্রান্ত পুলিশ অফিসারের ক্ষমতা। ধারা 30 ক, লাইসেন্সের শর্ত লঙ্ঘন। ধারা 31, জনসাধারণের চলাচল স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব। ধারা 32, পুলিশ সুপার প্রদত্ত লাইসেন্সের শর্ত লঙ্ঘন। ধারা 34, পৌর এলাকায় সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা। 34 ক, চিত্ত বিনোদন স্থলে অপরাধী সংক্রান্ত পুলিশ কর্মচারীর ক্ষমতা। আর 36 হলো পুলিশ বিরুদ্ধে অভিযোগ। আর 37 হলো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা। 38, জেনারেল ডায়েরি। 44 জানুয়ারি। 40 চুয়াল্লিশে, 42-এ পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা, আর 43-এ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কি অভিযোগ। আপনার মামলা করতে গেলে অভিযোগ। 3 মাস পূর্বে অপরাধ সংগঠনের 3 মাস সময় নিয়ে কি করতে হবে, মামলা করতে হবে। অপরাধ যে তারিখে করা হয়েছে সেই তারিখ হতে পরবর্তী 3 মাসের ভিতরে মামলা করতে হবে। আর 1 মাস পূর্বে পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার কে জানাইতে হবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে পুলিশ আইন, আরেকটা আইন একটু রিভিশন করি, নারী ও শিশু নির্যাতন দমন আইন। নারী ও শিশু নির্যাতন দমন আইন। তো তাহের ভাই, এই পুলিশ আইনে কোনো ঝামেলা আছে? না স্যার, ওটা নাই। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, সংশোধনী 2003, সংশোধনী 2020। এক ধারায় বলা আছে, এই আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, সংশোধনী 2020 নামে অভিহিত হবে। ধারা 1। ধারা 2 এ বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2 এর ক, অপরাধ। এই আইনে শাস্তিযোগ্য যে কোনো অপরাধকে অপরাধ বোঝায়। ধারা 2 এর খ, অপহরণ। কি?
অপহরণ। অপহরণ বলতে কি বোঝায়? কোনো ব্যক্তিকে বল প্রয়োগ করে বা প্রলুব্ধ করে বা ফুসলিয়ে এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যাওয়া বা ভুল বুঝিয়ে বা ভীতি প্রদর্শন করে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করাকে কি বলা হয়? অপহরণ। ধারা 2 গ, আটক। কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো স্থানে আটকিয়ে রাখা বা অবরোধ করে রাখাকে কি বলা হয়? আটক বলা হয়। ধারা 2 গ, ধারা 2 ধর্ষণ। ধর্ষণের সংজ্ঞা ফৌজদারি কার্যবিধি আইনের 375 ধারায় উল্লেখ করা হয়েছে। ধারা 2 চ, নবজাতক শিশু। অনূর্ধ্ব 40 দিন বয়সের কোনো শিশুকে নবজাতক শিশু বলা হয়। ধারা 2 ছ, নারী। নারী বলতে যে কোনো বয়সের নারীকে বোঝায়। ধারা 2 বর্গীয় জ, মুক্তিপণ। মুক্তিপণ বলতে কি বোঝায়? কোনো ব্যক্তিকে অপহরণ করে কোনো আর্থিক সুবিধা বা অন্য কোনো অবৈধ সুবিধা আদায় করাকে মুক্তিপণ বলে। ধারা 2 যৌতুক। যৌতুক বলতে কি বোঝায়? যৌতুক বলতে যেটা আমরা সাধারণত বুঝি, বরপক্ষ বা বরপক্ষের পিতামাতা বা বর নিজেই অথবা অন্য কোনো অভিভাবক কি কনে পক্ষের নিকট থেকে কোনো আর্থিক সুবিধা লাভ করায়, একেই বলা হয় যৌতুক। ধারা 2 ট, শিশু। নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু বলতে বোঝায় 16 বছর বয়সের যে কোনো শিশুকে, যে কোনো ব্যক্তিকে শিশু বলে, অর্থাৎ অনধিক 16। নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু বলতে অনধিক, বেশি হলে চলবে না, 16 বছরের কম হতে হবে। শিশু আইনের কত ধারা? শিশু আইনের 4 ধারা। শিশুর সংজ্ঞা শিশু আইনের 4 ধারা। ধারা 2 ট, ধারা 4, 4 ধারায় বলা আছে ক্ষয়কারী দহনকারী বিষাক্ত পদার্থ দ্বারা বিভিন্ন অপরাধের সৃষ্টি। ধারা 4 একে বলা হয়েছে ক্ষয়কারী দহনকারী বিষাক্ত পদার্থ দ্বারা কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটানো বা মৃত্যু ঘটানোর চেষ্টা করা হলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ডের দণ্ডনীয় হবে। ধারা 4 4-এর 2-এর 2টা পার্ট আছে। প্রথম বিষয়টি হলো 4-এর 2-এর ক, 5টি অঙ্গের গুরুতর জখম করা বা মারাত্মক ক্ষতি সাধন করা। আর 4-এর 2 ক্ষতি বলা হয়েছে শরীরের কোনো অঙ্গের ক্ষতি করা বা কোনো অস্থির ক্ষতি করা, সাধারণ ক্ষতি। তো ধারা 4-এর 2-এর ক, দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থ দ্বারা যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুর যৌনাঙ্গ, স্তন, মুখমণ্ডল, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এই 5টি অঙ্গের কোনো একটি অঙ্গের যদি বিকৃতি ঘটায় বা নষ্ট করে বা ক্ষতি সাধন করে তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ড। আর 4-এর 2-এর খতে বলা হয়েছে এই 5টি ক্ষতি সাধন ব্যতীত যদি অন্য কোনো প্রকার ক্ষতি সাধন করা হয় বা কোনো অস্থির বা কোনো গ্রন্থির যদি ক্ষতি সাধন করা হয়, বিকৃতি করা হয়, নষ্ট করা হয়, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 4-এর 2-এর খ। শাস্তি হবে অনধিক 14 বছর কারাদণ্ড, সর্বনিম্ন 7 বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত 50,000 টাকা অর্থদণ্ড। ধারা 4-এর 2-এর খ। ধারা 4-এর 3, 4-এর 3-এ বলা হয়েছে কোনো প্রকারের ক্ষতি সাধন হবে না, শুধু নিক্ষেপ করার চেষ্টা করবে বা নিক্ষেপ করবে, কোনো নিক্ষেপ করবে বা নিক্ষেপ করার চেষ্টা করবে যার ফলে কোনো ক্ষতি সাধন হবে না, বা মানসিক হোক বা শারীরিক হোক কোনো প্রকার ক্ষতি সাধন যদি নাও হয়। যদি কোনো ব্যক্তি এই ক্ষয়কারী দহনকারী বিষাক্ত পদার্থ কোনো নারী বা শিশুর উপর নিক্ষেপ করার চেষ্টা করে বা নিক্ষেপ করে কিন্তু যার ফলে কোনো ক্ষতি সাধন হয় না বা মানসিক বা শারীরিক কোনো ক্ষতির সৃষ্টি হয় না, সেক্ষেত্রে ওই ব্যক্তি অপরাধ হবে, কারণ সে চেষ্টা করছে, চেষ্টা করার অপরাধে তার সে অপরাধী হবে। ধারা 4-এর 3। ধারা 4-এর 4-এ বলা হয়েছে ক্ষতিপূরণ আদায়। এই ধারার অধীনে যদি কোনো ব্যক্তি
কে দণ্ড প্রদান করা হয় এবং তাকে যদি অর্থদণ্ড প্রদান করা হয় তাহলে দণ্ডিত ব্যক্তির নিকট হতে বা তার বিদ্যমান সম্পদ হতে বা তার মৃত্যুর ক্ষেত্রে তার রেখে যাওয়া সম্পদ হতে অথবা তার সে ভবিষ্যতে যদি কোনো সম্পদ অর্জন করে সেই সম্পদ হতে তার অর্থদণ্ড আদায় করতে হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রদান করতে হবে। ধারা 4 এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তির যদি মৃত্যু হয়ে থাকে তাহলে তার উত্তরাধিকারী বা তার পিতামাতা বা তার অভিভাবককে আইনানুগ যে অভিভাবক থাকবে তাকে সে ক্ষতিপূরণের অর্থ প্রদান করতে হবে। ধারা 4 ধারা 5 ধারা 5, 6 বাতিল স্যার। ধারা 5 6 হ্যাঁ, ধারা 5 ধারা 6 বাতিল। ধারা 7 ধারার সাথে বলা হয়েছে নারী ও শিশু অপহরণের শাস্তি। অপহরণটা কত ধারায় ছিল? ধারা 2 খ। ধারা 2 খ। খতে ছিল অপহরণ। অপহরণের শাস্তির কথা বলা হয়েছে 7। অপহরণের শাস্তি বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে অপহরণ করে তাহলে সেই ব্যক্তি কি হবেন? যাবজ্জীবন কারাদণ্ডে বা 14 বছর সশ্রম কারাদণ্ডে এবং অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। ধারা 7 পাচারের উদ্দেশ্য ব্যতীত। এখানে পাচারের উদ্দেশ্য ব্যতীত যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে কি করেন? অপহরণ করেন, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে। ধারা 7। আর মুক্তিপণ আদায়ের শাস্তি। মুক্তিপণ মুক্তিপণ ছিল 2 এর বর্গীয় জ। ধারা 2 এর বর্গীয় জ মুক্তিপণ। যদি কোনো ব্যক্তি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে আটক করেন তাহলে উক্ত ব্যক্তি অপরাধী হবেন এবং শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড। ধারা 8 ধারা 9 খুবই গুরুত্বপূর্ণ। ধর্ষণজনিত বিভিন্ন অপরাধ। ধারা 9 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো নারীকে ধর্ষণ করে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা এবং সেই সাথে 1 লক্ষ টাকা অর্থদণ্ড। ধারা 9 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করার পর এমন কোনো কার্যকলাপ করে বা তার অন্যবিধ কোনো কার্যকলাপের জন্য যদি উক্ত নারী বা শিশুর মৃত্যু ঘটে তাহলে সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হবেন। ধারা 9 2 ধারা 9 3 বলা হয়েছে একাধিক ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা দলবদ্ধভাবে কোনো নারীকে যদি ধর্ষণ করা হয় সেক্ষেত্রে শাস্তি। ধারা 9 3 প্রত্যেকেরই মৃত্যুদণ্ড। ধারা 9 4 বলা হয়েছে দুইটা বিষয়ের চেষ্টা। একটা হলো ধর্ষণের চেষ্টা, একটা ধর্ষণ করে মেরে ফেলার চেষ্টা বা আঘাত প্রদান করার চেষ্টা। ধারা 9 4 ক যদি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে মৃত্যু ঘটানোর বা আহত করার চেষ্টা করা হয় তাহলে ওই ব্যক্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। ধারা 4 ক। আর ধারা 4 খতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করার চেষ্টা করেন তাহলে তার শাস্তি হবে। ধারা 9 4 খ। ধারা 9 5 পুলিশ হেফাজতে যদি কোনো নারী ধর্ষণের শিকার হয় তাহলে যে সকল ব্যক্তি বা যে সকল পুলিশ অফিসারের দায়িত্বে ওই নারী ছিলেন তারা প্রত্যেকে কি হবেন? অপরাধী হবেন। তারা প্রত্যেকে কি হবেন? সাজা ভোগ করবেন। অনধিক 10 বছর কারাদণ্ড এবং অনন্য সর্বনিম্ন 5 বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত 10,000 টাকা অর্থদণ্ড। ধারা 9 5 ধারা 9 ক নারীর আত্মহত্যায় প্ররোচনার শাস্তি। যদি কোনো ব্যক্তি এমন কোনো কার্যকলাপ করেন যার ফলে কোনো নারী আত্মহত্যা করে বা আত্মহত্যা প্ররোচনা সৃষ্টি করে বা আত্মহত্যায় সহায়তা করে তাহলে সেই ব্যক্তি কি হবেন? অবশ্যই অপরাধী হবেন। ধারা 9 ক। ধারা ধারা 10 ধারা 9 পর ধারা 10 যৌন পীড়ন এর শাস্তি। যদি কোনো ব্যক্তি অবৈধ কামলালসা বা অবৈধ কামলালসা চরিতার্থ করার জন্য তার শরীরের কোনো অঙ্গ দ্বারা বা অন্য কোনো বস্তু দ্বারা যদি কোনো নারী বা শিশুর যৌন অঙ্গ অথবা অন্য কোনো অঙ্গ স্পর্শ করেন বা নারীকে শ্লীলতাহারি করেন তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবেন। ধারা 10 তাহলে ওই ব্যক্তি অবশ্যই যৌন পীড়ন অপরাধে অপরাধী হবেন। ধারা 10 ধারা 11 যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর শাস্তি। যৌতুক সংক্রান্ত ধারা 11-তে বলা হয়েছে যৌতুক সংক্রান্ত বিভিন্ন অপরাধের শাস্তি। ধারা 11 ক 11 কতে বলা হয়েছে যৌতুকের জন্য যদি মৃত্যু ঘটায় তাহলে তার শাস্তি। ধারা 11 ক
ধারা 11 খতে বলা হয়েছে যৌতুকের জন্য যদি গুরুতর আঘাত করা হয় তাহলে তার জন্য শাস্তি, ধারা 11 খ। ধারা 11 গতে বলা হয়েছে যৌতুকের জন্য যদি সাধারণভাবে জখম করা হয় বা আঘাত করা হয় তাহলে সেক্ষেত্রে শাস্তি, ধারা 11 গ। ধারা 12তে বলা হয়েছে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যদি কোনো শিশুকে অঙ্গহানি করা হয় বা যদি কোনো শিশুর অঙ্গহানি করে যদি শিশুর কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে যদি অঙ্গহানি করা হয়, তাহলে তার শাস্তি, ধারা 12। তাহলে এখানে দুইটা উদ্দেশ্য, কয়টা উদ্দেশ্য? একটা উদ্দেশ্য হলো ভিক্ষাবৃত্তি করানো, আর একটা উদ্দেশ্য হলো শিশুর কোনো হাত পা চোখে এগুলা কি করা, বিক্রি করার উদ্দেশ্যে। দুইটা উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি এরকম কোনো কার্যকলাপ করেন তাহলে তার শাস্তি হবে, ধারা 12। ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে অথবা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার উদ্দেশ্যে কোনো শিশুর হাত পা চোখ বা অন্য কোনো অঙ্গ যদি বিনষ্ট করা হয়, নষ্ট করা হয় অথবা বিকলাঙ্গ করা হয়, বিকৃত করা হয় বা কোনো প্রকার ক্ষতি সাধন করা হয় তাহলে ওই ব্যক্তির অপরাধ হবে, ধারা 12। ধারা 13 ধর্ষণ, ধর্ষণের ফলে জন্মলাভকারী শিশুর বিধান। প্রথমেই বলা আছে তত্ত্বাবধান কার নিকট হবে, তার পরিচয় পরিচিতি হবে, এই ব্যয়ভারকে বহন করবে, তারপর ব্যয়ভার বহনের পদ্ধতি কিরূপ হবে, ধারা 13 এক। ধারা 13 একে বলা হয়েছে উক্ত সন্তান তার মাতা বা তার মাতৃকুলীয় আত্মীয় স্বজনের তত্ত্বাবধানে থাকবে। তাহলে তত্ত্বাবধান কার নিকট হবে? ওই মাতার নিকট অথবা মাতার আত্মীয় স্বজনের নিকট। ধারা 13 একের খতে বলা হয়েছে ওই শিশু পিতা বা মাতা অথবা উভয়ের পরিচয়ে পরিচিত হবার অধিকার রাখে। গতে বলা হয়েছে উক্ত সন্তানের ভরণ পোষণ ব্যয় রাষ্ট্র কর্তৃক বহন করা হবে। ধারা 11 ঘতে বলা হয়েছে এই ভরণ পোষণ ব্যয় কিভাবে বহন করা হবে? যদি ছেলে হয় তাহলে 21 বছর পর্যন্ত, যদি মেয়ে হয় তাহলে বিয়ে না দেওয়া পর্যন্ত, যদি বিকলাঙ্গ হয় বা যদি পঙ্গু হয় কর্ম অর্জন করা না পর্যন্ত, অর্থাৎ তার যোগ্যতা ভরণ পোষণের যোগ্যতা অর্জন না করা পর্যন্ত প্রদায় হবে, ধারা 13 এক। ধারা 13 দিয়ে বলা হচ্ছে রাষ্ট্র যে ভরণ পোষণ ব্যয় বহন করবে তা কি পরিমাণ ভরণ পোষণ দেবে সেটা রাষ্ট্র বা সরকার নির্ধারণ করবে, ধারা 13 দুই। ধারা 13 তিনে বলা হয়েছে এই যে সন্তানকে ভরণ পোষণের জন্য প্রদেয় অর্থ দেওয়া হবে বা সরকার বা রাষ্ট্র যে প্রদেয় অর্থ দেবেন বা সরকার যে অর্থ দেবেন, এই অর্থ তারা ধর্ষকের নিকট থেকে আদায় করতে পারবে এবং ধর্ষকের বিদ্যমান সম্পদ হতে যদি আদায় করা সম্ভব না হয়, ধর্ষকের ধর্ষক পরবর্তী সময়ে যে বা ভবিষ্যতে যে সম্পদের মালিক হবেন সেই সম্পদ হতে উহা আদায়যোগ্য হবে, ধারা 13 তিন। ধারা 14 এক। ধারা 14তে বলা হয়েছে সংবাদ মাধ্যমে নির্যাতিতা নারী ও শিশুর পরিচয় প্রকাশের ব্যাপারে বাধা নিষেধ। অর্থাৎ এখানে শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না, ধারা 14 এক। এই আইনে অপরাধের শিকার কোনো নারী বা শিশুর পরিচয়, কোনো নারী বা শিশুর ছবি, নাম ঠিকানা, তারপরে কোনো তথ্য সংবাদপত্র বা ইলেকট্রনিক্স মাধ্যমে বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পরিবেশন করা যাবে না বা প্রকাশ করা যাবে না, যাতে উক্ত নারী বা শিশুর পরিচয় প্রকাশ পায়, ধারা 14 এক। ধারা 14 দিয়ে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বা যদি কোনো সাংবাদিক এই ধরনের কোনো কাজ করেন বা উপধারা একের বিধান লঙ্ঘন করেন তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবেন, তার অপরাধের জন্য শাস্তি হবে সর্বোচ্চ 2 বছর এবং অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ড, ধারা 14 দুই। ধারা 15তে বলা হয়েছে অর্থদণ্ড আদায়ের পদ্ধতি। অর্থদণ্ড আদায়, ধারা 15তে বলা হয়েছে ভবিষ্যৎ সম্পত্তি হতে, অর্থাৎ ধর্ষক যে ভবিষ্যতের সম্পত্তির অধিকারী হবেন সেই সম্পত্তি হতে অর্থদণ্ড আদায়। এই আইনের 4 ধারা হতে 14 ধারাসমূহের অপরাধের জন্য যদি কোনো ব্যক্তিকে অপরাধী হিসেবে গণ্য করা হয় এবং তাকে যদি অর্থদণ্ড প্রদানের জন্য ট্রাইব্যুনাল নির্দেশ প্রদান করেন তাহলে ট্রাইব্যুনাল উক্ত অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য ক্ষতিপূরণ হিসেবে ওই অর্থ গণ্য করতে পারেন। উক্ত অর্থদণ্ড বা ক্ষতিপূরণের অর্থ দণ্ডিত ব্যক্তির নিকট হতে বা তার বিদ্যমান সম্পদ হতে অথবা তিনি যদি মারা যান তার রেখে যাওয়া সম্পদ হতে অথবা তার ভবিষ্যৎ সম্পদ হতে, তিনি যে ভবিষ্যতে সম্পদ অর্জন করবেন সেই সম্পদ হতে ওই ক্ষতিপূরণের অর্থ আদায়যোগ্য হবে এবং আদায় করতে হবে। ওই ক্ষতিপূরণের অর্থের উপরে যদি অন্যান্য কোনো দাবি থাকে তাহলে সেই দাবি উপেক্ষা করে অর্থদণ্ড আগে নিতে হবে এবং ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিপূরণের দাবি কি হবে, প্রাধান্য পাবে, ধারা 15।
ধারা 16-তে বলা হয়েছে কোন কোন পদ্ধতিতে বা কি ধরনের পদ্ধতি অবলম্বন করে ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য অর্থদণ্ড আদায় করা যাবে। ট্রাইব্যুনাল জেলার কালেক্টরকে, অপরাধী যে জেলায় বসবাস করে বা যে স্থানে বসবাস করে সেই জেলার কালেক্টরকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তার সকল সম্পত্তির তালিকাপূর্বক স্থাবর অস্থাবর সকল সম্পত্তির তালিকা করে তার ক্রোক করার জন্য নির্দেশ দেবেন এবং ক্রোক করার পর ওই সম্পত্তি নিলামে বিক্রয় করে বিক্রয়লব্ধ টাকা ট্রাইব্যুনালে জমার জন্য নির্দেশ দেবেন। কে নির্দেশ দেবেন? ট্রাইব্যুনাল নির্দেশ দিবেন জেলার কালেক্টরকে। জেলার কালেক্টরকে কালেক্টর ওই ব্যক্তির, অপরাধী ব্যক্তির স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির তালিকা করবেন, তালিকা করে ক্রোক করবেন, ক্রোক করার পর নিলামে বিক্রয় করবেন, বিক্রয় করার পর বিক্রয় লব্ধ টাকা ট্রাইব্যুনালে জমা প্রদান করবেন। ট্রাইব্যুনালে যখন জমা প্রদান করা হবে, ট্রাইব্যুনাল তখন ওই টাকা কি করবেন? ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে, বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মারা যায় তার আইনানুগ কোন অভিভাবককে বা তার ছেলে মেয়ে যে থাকবে তাদেরকে কি করবেন? প্রেরণ করবেন। ধারা 16 তাদেরকে প্রদান করবেন। ধারা 17 তে বলা হয়েছে মিথ্যা মামলা অভিযোগ দায়ের করার শাস্তি। মিথ্যা মামলা অভিযোগ দায়ের করার শাস্তি। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য বা হয়রানি করার জন্য যদি নিজে কোনো মামলা করেন, আইনানুগ অধিকার নাই জেনেও বা ন্যায্য অধিকার নাই জেনেও যদি কোনো ব্যক্তিকে কি করেন? মামলা দায়ের করেন, বা অপর কোনো ব্যক্তির মাধ্যমে মামলা দায়ের করান, তাহলে উভয় ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। ধারা 17-1। ধারা 17-2 বলা হয়েছে এই অভিযোগটা যদি কোনো ব্যক্তি লিখিতভাবে করেন তাহলে ট্রাইব্যুনাল অবশ্যই গ্রহণ করবেন এবং মামলার বিচার করবেন। ধারা 17-2। ধারা 18 অপরাধ তদন্ত। 18 ধারা 18-তে বলা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যে সকল অপরাধ হবে, এই সকল অপরাধের বিষয়ে যদি হয় অথবা অভিযোগ হয়, সেক্ষেত্রে অপরাধের তদন্ত করা যাবে কত ধারা অনুযায়ী? ধারা 18 অপরাধ তদন্তের সময়সীমা। আচ্ছা, অপরাধ তদন্তের সময়সীমা আমরা একটু আলোচনা করি। ধারা 18। ধারা 18-1 ফৌজদারি কার্যবিধিতে যা কিছু থাকুক না কেন, এই আইনের অধীন কোনো অপরাধের তদন্তের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময় যদি পুলিশ কর্তৃক হাতে নাতে অথবা জনসাধারণ কর্তৃক যদি হাতে নাতে যদি গ্রেপ্তার হয় বা আটক হয় বা ধৃত হয়, তাহলে জনসাধারণ যদি পুলিশের নিকট যদি সোপর্দ করেন, সেই তারিখ হতে পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে অপরাধের তদন্ত সম্পন্ন করতে হবে। ধারা 18-1 ক। ধারা 18-1 ক। আর খতে বলা হয়েছে যদি হাতে নাতে ধরা পড়েন তাহলে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। ধারা 18-1 খ। ধারা 18-2 উপধারা 1-এর অধীন উল্লেখিত সময়ের মধ্যে যদি তদন্ত কার্য সমাপ্ত করা সম্ভব না হয় বা সম্পন্ন করা সম্ভব না হয়, তাহলে তদন্তকারী কর্মকর্তা কারণ লিপিবদ্ধ করে অতিরিক্ত 30 কার্য দিবসের মধ্যে কতদিন? অতিরিক্ত 30 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্য সমাপ্ত করবেন এবং এ বিষয়ে কারণ উল্লেখপূর্বক তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বা তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনালকে অবহিত করতে হবে। ধারা 18-2। ধারা 18-2 বলা হয়েছে এক উপধারায় যে উল্লেখিত সময় আছে 15 দিন অথবা 60 কার্য দিবস, এই 15 কার্য দিবস অথবা 60 কার্য দিবসের মধ্যে যদি তদন্তকারী কর্মকর্তা তদন্ত সমাপ্ত করতে না পারেন, তাহলে উভয় ক্ষেত্রেই তিনি অতিরিক্ত 30 দিন সময় বা 30 কার্য দিবস সময় বৃদ্ধি করতে পারবেন। বৃদ্ধি করার পর তিনি কি করবেন? কি বিষয়, কি জন্য তিনি বৃদ্ধি করলেন এই বিষয়টি বা কারণটি তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অথবা আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল তদন্ত করার জন্য আদেশ দিয়েছেন সেই ট্রাইব্যুনালকে কি করতে হবে? লিখিতভাবে অবহিত করতে হবে। ধারা 18-2। ধারা 18-3 বলা হয়েছে উপধারা 2 এর অধীন অতিরিক্ত 30 কার্য দিবসের মধ্যেও যদি তদন্ত কার্য সমাপ্ত করা সম্ভব না হয়, তাহলে তদন্তকারী কর্মকর্তা কোনো প্রকার বিলম্ব না করে ওই সময়সীমা অতিক্রান্ত হওয়ার 24 ঘন্টার মধ্যে তদন্ত কার্য সমাপ্ত না হওয়া সম্পর্কে কি কারণে তদন্ত কার্য সমাপ্ত করতে পারেন নাই তার কারণ উল্লেখপূর্বক আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল অথবা তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করবেন। ধারা 18-3।
ধারা 18(4)(4)-এ বলা হয়েছে, উপধারা 3 অনুসারে তদন্ত কার্য সমাপ্ত না হওয়া সম্পর্কে অবহিত হবার পর নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বা ট্রাইব্যুনাল উক্ত অপরাধের তদন্তভার অন্য কোনো কর্মকর্তার উপরে কি করতে পারেন, অন্য কোনো কর্মকর্তাকে নিয়োগ করতে পারেন বা অন্য কোনো কর্মকর্তার নিকট হস্তান্তর করতে পারেন। ধারা 18(4)। এখন 18(4)-এর ক্ষেত্রে যখন নতুন কোনো কর্মকর্তা নিয়োগ করা হবে তার তদন্ত পদ্ধতি কিরূপ হবে? ধারা 18(4)-এর ক। কতে বলা হয়েছে, যদি হাতে নাতে ধরা পড়ে অথবা যদি হাতে নাতে পুলিশ অফিসার কর্তৃক হোক অথবা জনসাধারণ কর্তৃক হোক, হাতে নাতে ধরা পড়লে তিনি নতুন তদন্তকারী কর্মকর্তা 7 কার্য দিবসের মধ্যে কি করবেন, তদন্ত কার্যক্রম সমাপ্ত করবেন। আর খতে বলা হয়েছে, হাতে নাতে ধরা হলে কতদিন, 30 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম ধারা 18(4)-এর খ। ধারা 18(5)। উপধারা 4-এ উল্লেখিত সময়সীমার মধ্যেও তদন্ত কার্যক্রম যদি সম্পন্ন না হয়, অর্থাৎ নতুন তদন্তকারী কর্মকর্তা প্রত্যেকটি আইনের অপরাধের তদন্তের ক্ষেত্রে 9(4) ধারায় কি করা হয়, নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। এখন নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরেও তিনি যদি ওই উল্লেখিত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করতে না পারেন, অর্থাৎ উপধারা 4-এর অধীন যে সময়সীমা দেওয়া আছে সেই সময়সীমার মধ্যে যদি তিনি তদন্ত কার্যক্রম সমাপ্ত করতে না পারেন, তাহলে সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার 24 ঘন্টার মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া সম্পর্কে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অথবা আদেশ প্রদানকারী ট্রাইব্যুনালকে লিখিতভাবে জানাইতে হবে অথবা অবহিত করতে হবে। ধারা 18(5). ধারা 18(6)-এ বলা হয়েছে, উপধারা 2 বা 4-এ উল্লেখিত সময়সীমার মধ্যে তদন্ত কার্যক্রম সমাপ্ত না হলে, অর্থাৎ উপধারা 2-এ বলা হয়েছে অতিরিক্ত 30 কার্য দিবস এবং উপধারা 4-এ বলা হয়েছে নতুন যে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে তার 7 কার্য দিবস এবং 30 কার্য দিবস, এই সময়ের মধ্যে যদি তদন্ত কার্যক্রম সম্পন্ন না হলে তৎসম্পর্কে ব্যাখ্যা সম্বলিত যে প্রতিবেদন প্রেরণ করা হয় তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অথবা আদেশ প্রদানকারী ট্রাইব্যুনালের নিকট, সেই আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল যদি এই সিদ্ধান্তে উপনীত হন যে উক্ত সময়ের মধ্যে বা নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া সম্পর্কে ওই কর্মকর্তাই কি দায়ী, তাহলে তিনি ওই তদন্ত কর্মকর্তার অদক্ষতা ও অসদাচরণ বলে জিনিসটা বিবেচনা করতে পারেন এবং তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে তা লিপিবদ্ধ করতে পারেন এবং চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করতে পারেন। ধারা 18(6). ধারা 18(6). ধারা 18(7). 7-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে সাক্ষী করার প্রয়োজন হয় তাহলে সাক্ষী করা যেতে পারে। কোন ক্ষেত্রে? ন্যায় বিচারের ক্ষেত্রে। তদন্ত প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর যদি মনে করেন যে তদন্ত প্রতিবেদনের আসামি হিসেবে উল্লেখিত কোনো ব্যক্তিকে ন্যায় বিচারের স্বার্থে সাক্ষী করা বাঞ্ছনীয়, তাহলে উক্ত ব্যক্তিকে আসামির পরিবর্তে সাক্ষী করার জন্য নির্দেশ দিতে পারেন। কে নির্দেশ দিতে পারেন? ট্রাইব্যুনাল নির্দেশ দিতে পারেন। কাকে নির্দেশ দিতে পারেন? পুলিশ অফিসারকে সাক্ষী করার জন্য বা সাক্ষী হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দিতে পারেন। ধারা 18(7). ধারা 18(8). ধারা 18(8). 18(8)-এর যে বিষয়টি সেখানে বলা আছে, যদি পুলিশ অফিসার কোনো প্রকার অবৈধ পন্থা অবলম্বন করে কোনো অপরাধী ব্যক্তিকে বা কোনো আসামিকে বাঁচানোর জন্য তাকে আসামি হিসেবে গণ্য না করে তাকে সাক্ষী হিসেবে গণ্য করেন, অথবা অপরাধের তদন্তের ক্ষেত্রে যদি আহ, মূল যে সাক্ষীগুলো আছে তাদের সাক্ষ্য যদি না নেন, তাদের জবানবন্দি যদি গ্রহণ না করেন, অথবা বস্তু সাক্ষ্য যেগুলা যেগুলো সাক্ষ্যের মাধ্যমে অপরাধ প্রমাণ করা যাবে সেগুলো সাক্ষ্য যদি তিনি গ্রহণ না করেন, অথবা দেখা গেল যে কোনো অপরাধের আলামত যদি সংগ্রহ না করেন, এই সকল ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যদি এই সকল অপরাধ সম্পর্কে জানে, সেই সাক্ষীর জবানবন্দি যদি গ্রহণ না করেন অথবা তদন্তকারী কর্মকর্তা এই সকল ক্ষেত্রে যদি অবহেলা পূর্ণ আচরণ করেন, তাহলে তার অবহেলাকে অদক্ষতা বা অসদাচরণ হিসেবে চিহ্নিত করে ট্রাইব্যুনাল কি করতে পারেন, উক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিতে পারেন। ধারা 18(8). ধারা 18(9)-এ বলা হয়েছে, ট্রাইব্যুনাল কোনো আবেদনের প্রেক্ষিতে অথবা অন্য কোনো তথ্যের ভিত্তিতে কোনো তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে নতুন কোনো তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ করার জন্য আদেশ দিতে পারেন। ধারা 18(9).
তাহলে ধারা 18-তে বলা হয়েছে অপরাধ তদন্তের সময়সীমা। অপরাধ তদন্তের সময়সীমা ধারা 18-এ বলা হয়েছে 15 কার্য দিবস অথবা 60 কার্য দিবস। 2-এ বলা হয়েছে অতিরিক্ত 30 দিন। 3-এ বলা হয়েছে উল্লেখিত সময়ের মধ্যে যদি তদন্ত সমাপ্ত না হয় তাহলে 24 ঘন্টার মধ্যে জানাতে হবে। 4-এ নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে হবে বা তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করতে হবে। 5-এ বলা হয়েছে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করার পরেও যদি না হয় তাহলে 24 ঘন্টার মধ্যে জানাতে হবে। 6-এ বলা হয়েছে যদি এইরূপ 2 ও 4 উপধারার যে উল্লেখিত সময় আছে এই সময়ের মধ্যে যদি তদন্ত সমাপ্ত করা সম্ভব না হয় তাহলে তার অদক্ষতা বা অসদাচরণ বলে বিবেচিত হবে। এবার 7-এ বলা হয়েছে সাক্ষী করা যাবে। 8-এ বলা হয়েছে মামলার অপরাধে অভিযুক্ত হতে পারে এরূপ কোনো ব্যক্তিকে আসামি হিসেবে গণ্য না করে সাক্ষী হিসেবে গণ্য করা, মামলার আলামত সাক্ষ্য এগুলো সঠিকভাবে গ্রহণ না করা, অপরাধ সম্পর্কে জানে এরূপ কোনো ব্যক্তির জবানবন্দি গ্রহণ না করা বা সাক্ষ্য গ্রহণ না করা। সেক্ষেত্রে অপরাধের তদন্ত যিনি করবেন তার অদক্ষতা এবং অসদাচরণ বলে বিবেচিত হবে। ধারা 18(8)। ধারা 18(9)-এ বলা হয়েছে তদন্তকারী কর্মকর্তা ট্রাইব্যুনাল কি করতে পারেন? পরিবর্তনের জন্য আদেশ দিতে পারেন। ধারা 18(9)। ধারা 19 অপরাধ বিচারার্থে গ্রহণ। এই আইনের সকল অপরাধ এই আইনের সকল অপরাধ বিচারার্থে গ্রহণীয় হবে এবং 11-র গ ধারার যে অপরাধ আছে সে অপরাধটা অবশ্যই আপোষযোগ্য বলে গণ্য হবে। 11-র গ ধারার অপরাধ বলা হয়েছে কি যৌতুকের জন্য যদি সাধারণ আঘাত করা হয় তাহলে সেই বিষয়টি অবশ্যই আপোষযোগ্য হবে। ধারা 11-গ। ধারা 19-এর 2-এর ক। ধারা 19-এর 1-এ বলা হয়েছে এই আইনের সকল অপরাধ কি হবে? বিচারার্থে গ্রহণীয় হবে এবং 11 ধারায় বলা হয়েছে আমলযোগ্য অপরাধ আপোষযোগ্য। 11-র গ ধারার অপরাধ অবশ্যই আপোষযোগ্য বলে গণ্য হবে। ধারা 19-এর 2-এ বলা হয়েছে উপধারা 3-এর অধীন, অর্থাৎ এই 19 ধারার যে উপধারা 3-এর কথা বলা হয়েছে 3-এর অধীন তিনের বিধান সাপেক্ষে এই আইনে অপরাধ সংগঠনের জড়িত মূল এবং প্রত্যক্ষভাবে অভিযুক্ত কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়ার আবেদনের উপর অভিযোগকারী পক্ষকে শুনানির সুযোগ না দিয়ে অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। ধারা 19-এর 2-এর ক। আর খতে বলা হয়েছে মূল অপরাধী যে থাকবেন অথবা মূল যে অপরাধী থাকবেন তার যদি দোষী সাব্যস্ত হওয়ার মতো যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে ট্রাইব্যুনাল কি করবেন না? জামিনে মুক্তি দেবেন না। ধারা 19-এর 2-এর খ। আর ধারা 19-এর 3-এ বলা হয়েছে উপধারা 2-এ উল্লেখিত ব্যক্তি, অর্থাৎ উপধারা 2-এ যে মূল আসামি অথবা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যে আসামি থাকবেন সেই আসামি যদি নারী হয়, শিশু হয় অথবা শারীরিকভাবে অসুস্থ হয় সেক্ষেত্রে ট্রাইব্যুনাল কি করতে পারেন? ওই অপরাধী ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান করতে পারেন। অপরাধী যদি মূল অপরাধী হয় অথবা প্রত্যক্ষ যদি অপরাধী হয় তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে? ওই অপরাধীকে জামিনে মুক্তি প্রদান করা যেতে পারে। কোন কোন ক্ষেত্রে? অপরাধী ব্যক্তি যদি নারী হয়, কোনো শিশু হয় বা কোনো অসুস্থ যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে জামিনে মুক্তি প্রদান করা যাবে। ধারা 19-এর 3। কিন্তু এদিকে মুক্তি প্রদান করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে মুক্তি প্রদান করার পর ন্যায় বিচার বিঘ্নিত হবে না মর্মে যদি ট্রাইব্যুনাল বিশ্বাস করেন বা ট্রাইব্যুনালের নিকট যদি বিশ্বাস করার কোনো কারণ থাকে তাহলে ট্রাইব্যুনাল তাদেরকে কি করতে পারেন? জামিনে মুক্তি প্রদান করতে পারেন। ধারা 19-এর 3। ধারা 19-এর 4-এ বলা হয়েছে উপধারা 2-এ উল্লেখিত ব্যতীত অপরাধ সংগঠনে অভিযুক্ত অন্য কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় বা অন্য কোনো গ্রেপ্তার না অন্য কোনো ব্যক্তিকে যদি অপরাধে অভিযুক্ত করা হয় সেক্ষেত্রে ট্রাইব্যুনাল যদি মনে করেন বা সন্তুষ্ট হন তাহলে কারণ লিপিবদ্ধ করে ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে ট্রাইব্যুনাল জামিনে মুক্তি প্রদান করতে পারেন। ধারা 19-এর 4। ধারা 19-এর 4 বিচার পদ্ধতি দরকার নাই, বিচার পদ্ধতির এখানে এমসিকিউ আসতে পারে। বিচারের জন্য মামলা প্রাপ্তির তারিখ হতে 180 দিনের মধ্যে বিচার কার্যক্রম ট্রাইব্যুনাল সমাপ্ত করবেন। তাহলে যদি কখনো এমসিকিউ হয় যে ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন বা নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল যে আছে সেই ট্রাইব্যুনাল কোনো অপরাধের মামলা হওয়ার পর কি করতে হবে? কত দিনের মধ্যে সে মামলার বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে? 120 দিন, 160 দিন, 180 দিন, 220 দিন।
তাহলে অবশ্যই 180 দিন, অর্থাৎ 6 মাসের মধ্যে কি করতে হবে? মামলার বিচার কার্যক্রম সমাপ্ত করতে হবে। ধারা 20। ধারা 20। ধারা 21-এ বলা হয়েছে আসামির অনুপস্থিতিতে বিচার। কোন কোন ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়? ধারা 21-এর 1, ধারা 339-এর খ, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 339-এর খ। তাহলে একে বলা হয়েছে ট্রাইব্যুনাল যদি মনে করেন অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক রয়েছেন বা আত্মগোপন করেছেন, ক। আর খতে বলা হয়েছে তাকে গ্রেপ্তার, তাহলে অভিযুক্ত ব্যক্তি সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, যা 30 দিনের বেশি হবে না, এই সময়ের জন্য ট্রাইব্যুনাল হাজির হওয়ার জন্য নির্দেশে অন্তত 2টি বাংলা পত্রিকায়, 2টি জনপ্রিয় পত্রিকায় কি করতে পারেন? ঘোষণাপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেন। এই বিজ্ঞপ্তি প্রকাশের মধ্যে যদি উক্ত ব্যক্তি আদালতে হাজির না হয় বা হাজির হতে যদি ব্যর্থ হয়, তাহলে ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করতে পারেন। ধারা 21-এর 1, ফৌজদারি কার্যবিধি আইনের 339-এর খ, এসিড অপরাধ দমন আইনের ধারা 18-1, 18 আর 3-এ 21, আর দ্রুত বিচার আইনের 11 ধারা। দ্রুত বিচার এখন আমরা পড়ি নাই, সেটা পরে যখন পড়বো ইনশাআল্লাহ আমরা জানবো। ধারা 21-এর 1, কোন কোন ক্ষেত্রে অপরাধী ব্যক্তি যদি গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক থাকেন বা আত্মগোপন করেন। আর খতে বলা হয়েছে তাকে গ্রেপ্তার করার যদি আশু সম্ভাবনা না থাকে, অর্থাৎ সামান্যতম সম্ভাবনাও যদি না থাকে, তাহলে ওই ব্যক্তিকে কি করতে হবে? 30 দিনের মধ্যে সময় দিয়ে, 30 দিনের বেশি হবে না, এই সময়ের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে তাকে আদালতে হাজির হওয়ার জন্য বা ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য ঘোষণাপত্র প্রকাশ করতে হবে বা বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এই বিজ্ঞপ্তি প্রকাশ করার পর যদি ওই 30 দিনের মধ্যে যদি সে ব্যক্তি আদালতে হাজির না হয় বা ট্রাইব্যুনালে যদি হাজির না হয়, তাহলে উক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে। ধারা 21-এর 1। ধারা 21-এর 2 বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনালে হাজির হওয়ার পর বা তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর বা ট্রাইব্যুনাল হতে জামিনে মুক্তি নেওয়ার পর যদি পলাতক হন, অর্থাৎ অপরাধী ব্যক্তি যদি পূর্বেই কি করেন? জামিনে মুক্তি নিয়ে যদি পলাতক হন, তাহলে উপধারা 1-এ যে 30 দিনের সময় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা বলা হয়েছে, দ্বিতীয় অপরাধের ক্ষেত্রে এই সুযোগটা আর তাকে দেয়া যাবে না। তখন কি করতে হবে? তাকে যদি আদেশ দেওয়ার পরে যদি সে আদালতে হাজির না হয় বা হাজির করা সম্ভব না হয়, সেক্ষেত্রে কি করতে হবে? তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 21-এর 2। ধারা 22, ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণের ক্ষমতা। ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। এখানে কার জবানবন্দি? যে ব্যক্তি অপরাধের ঘটনা সম্পর্কে জানে। তাহলে ধারা 22-এর 1-এ বলা হয়েছে এই আইন অনুসারে সংঘটিত কোনো অপরাধের তদন্তকারী পুলিশ অফিসার বা তদন্তকারী অন্য কোনো ব্যক্তি উক্ত ঘটনাস্থলে কোনো আসামিকে গ্রেপ্তারের সময় গ্রেপ্তারকারী পুলিশ অফিসার যদি মনে করেন যে ঘটনার সম্পর্কে কোনো ব্যক্তি অবগত আছেন অথবা কোনো ব্যক্তি জানেন বা কোনো ব্যক্তি ঘটনাটি নিজ চোখে দেখেছেন, এমন কোনো ব্যক্তি জবানবন্দি অপরাধের বিচারের ক্ষেত্রে গ্রহণ করা প্রয়োজন, তাহলে তিনি এমন কোন ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে লিখিতভাবে অথবা অন্য কোনোভাবে জবানবন্দি গ্রহণের জন্য অনুরোধ করতে পারেন। ধারা 22-এর 1। ধারা 22-এর 2 বলা হয়েছে উপরোক্ত বা উল্লেখিত 1-এর বিধান সাপেক্ষে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল বা অন্য কোনো স্থানে তিনি যেখানে উপযুক্ত মনে করবেন সেখানে কি করতে পারেন? উক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করতে পারবেন এবং গৃহীত জবানবন্দি তিনি প্রতিবেদনের সাথে ট্রাইব্যুনালে প্রেরণ করার জন্য মামলা তদন্তকারী কর্মকর্তা অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর বরাবর কি করতে পারেন? প্রেরণ করতে পারেন। ধারা 22-এর 2। ধারা 22-এর 3-এ বলা হয়েছে তদন্তকারী অভিযুক্ত ব্যক্তির বিচারকালে ট্রাইব্যুনাল যদি মনে করেন যে ব্যক্তি জবানবন্দি প্রদান করছেন তার সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন বা বাঞ্ছনীয়, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল ওই জবানবন্দি প্রদানকারী ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন এবং তাকে যদি হাজির করা সম্ভব না হয়, সে যদি হারিয়ে যায়, পাগল হয়ে যায়, মারা যায়, সে যদি বিদেশে অবস্থান করে অথবা তাকে আদালতে হাজির করা যদি সম্ভব না হয় বা তাকে আদালতে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ হয়, তাহলে তার কর্তৃক প্রদত্ত জবানবন্দি আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায়।
তবে শর্ত থাকে যে শুধু উক্ত সাক্ষ্যের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল কোনো অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবে না, ধারাবাহিকের 3। ধারা 23, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক এই সকল ব্যক্তির সাক্ষ্য, ধারা 23। ধারা 24, সাক্ষ্যের উপস্থিতিতে কিভাবে হবে বা সাক্ষ্যের উপস্থিতিতে কিভাবে করতে হবে, ধারা 24-এর 1। এই আইন অনুসারে কোনো অপরাধের বিচারকালে যদি সাক্ষীর জবানবন্দি প্রয়োজন হয়, তাহলে সাক্ষী সর্বশেষ যে ঠিকানায় বসবাস করেন বা যে থানার আন্ডারে বসবাস করেন সেই থানা বরাবর কি করতে হবে, সাক্ষীর সমন অথবা ওয়ারেন্টের কপি প্রেরণ করতে হবে, এবং উক্ত সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি হবেন, দায়ী থাকবেন, ধারা 24-এর 1। ধারা 24-এর 2 বলা হয়েছে, এখানে থানা বরাবর প্রেরণ করার পরেও ওই সাক্ষীর সমনের একটা কপি, অনুলিপি ওই সাক্ষী বরাবর অথবা ওই জেলার পুলিশ সুপার বরাবর, ওই জেলার পুলিশ কমিশনার বরাবর একটা কপি প্রেরণ করতে হবে, ধারা 24-এর 2। ধারা 24-এর 3-এ বলা হয়েছে, এই ধারা অনুসারে কোনো সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি ইচ্ছাকৃতভাবে যদি গাফিলতি করেন বা তিনি যদি গ্রেপ্তারে যদি সঠিক যদি পদক্ষেপ যদি না নেন, তাহলে এই বিষয়টা যদি ট্রাইব্যুনাল চিহ্নিত করতে পারেন, তাহলে তার অদক্ষতা হিসেবে গণ্য হবে এবং উক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বা তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে যে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য কি করতে পারেন, আদেশ দিতে পারেন, ধারা 24-এর 3। ধারা 24-এর 3। ধারা ধারা 28, আপিল। আপিল কোথায় করতে হবে, হাইকোর্ট বিভাগে করতে হবে। অপরাধের যে রায় দেওয়া হয়, ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রায়ের সংক্ষুব্ধ ব্যক্তি বা পক্ষ কি করতে পারেন, আপিল করতে পারেন। আপিল করতে কোথায় আপিল করতে পারেন, আপিল করতে গেলে অবশ্যই তাকে কি করতে হবে, হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। আর আপিল করার ক্ষেত্রে অবশ্যই আহ আদালত অথবা ট্রাইব্যুনাল যেদিন আদেশ দেবেন বা যে তারিখে রায় প্রদান করবেন, সেই রায়ের তারিখ হতে পরবর্তী 60 কার্য দিবসের মধ্যে কি করতে হবে, 60 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে, ধারা 28। ধারা 29-এ বলা হয়েছে মৃত্যুদণ্ড অনুমোদন। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য কি করতে হবে, ফৌজদারি কার্যবিধি আইনের 374 ধারা অনুযায়ী যত কাগজপত্র আছে, যত নথিপত্র আছে, সমস্ত নথিপত্র কি করতে হবে, অনুমোদনের জন্য হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে। হাইকোর্ট বিভাগ যখন সেই নথিপত্র দেখবেন, আলোচনা পর্যালোচনা করবেন, পর্যালোচনা করার পর হাইকোর্ট বিভাগ যদি ওই অনুমোদন না দেন, তাহলে কি করা যাবে না, ওই মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না, ধারা 29। ধারা 30-এ বলা হয়েছে অপরাধের সহায়তার শাস্তি। অপরাধে প্ররোচনা অথবা সহায়তার শাস্তি। আমরা অপরাধের প্ররোচনা অথবা সহায়তার শাস্তি করতে বলছি দণ্ডবিধি আইনের 107 ধারা। 107 ধারা অপরাধমূলক কার্য করতে কি করা হয়, যদি সাহায্য করা হয়, সেক্ষেত্রে শাস্তি 7 ধারা থেকে 123-24 ধারা পর্যন্ত দুষ্কর্মে সহায়তা। তাহলে 30 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনের জন্য যদি প্ররোচনা দেয় বা কোনো প্ররোচনার ফলে কোনো অপরাধ সংগঠিত হয় বা কোনো অপরাধ সংগঠনের চেষ্টা করে অথবা কোনো অপরাধ সংগঠনের সহায়তা করে, তাহলে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনের সহায়তা করেন, তাহলে ওই ব্যক্তি কি হবেন, অপরাধী হবেন, ধারা 30। ধারা 30 অর্থাৎ অপরাধে যদি ষড়যন্ত্র করেন, সহায়তা করেন বা অপরাধ অনুষ্ঠানে যদি উৎসাহিত করেন, এই সকল ব্যক্তির কোনো কার্যের দ্বারা যদি অপরাধ সংঘটিত হয়, তাহলে ওই ব্যক্তি কি হবেন, অবশ্যই অপরাধী হবেন, ধারা 30। ধারা 31-এ বলা হয়েছে নিরাপত্তামূলক হেফাজত। কি হেফাজত, নিরাপত্তামূলক হেফাজত। কার হেফাজত, ওই শিশুর, নারী বা শিশুর। এই আইনের কোনো অপরাধের বিচারকালে ট্রাইব্যুনাল যদি মনে করেন, অর্থাৎ ট্রাইব্যুনালকে অবশ্যই মনে করতে হবে যে কোনো নারী বা শিশুকে নিরাপত্তামূলক হেফাজতে রাখা প্রয়োজন, তাহলে ট্রাইব্যুনাল উক্ত নারী বা শিশুকে কারাগারের বাহিরে, কোথায়, কারাগারের বাহিরে এবং সরকারি কর্তৃপক্ষের হেফাজতে অথবা কোনো সংস্থার নিকট বা কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানের নিকট কি করতে পারেন, ওই শিশুকে রাখার জন্য নির্দেশ দিতে পারেন, ধারা 31। এই নির্দেশকে দিতে পারেন, ট্রাইব্যুনাল দিতে পারেন। কোথায় রাখার নির্দেশ দিতে পারেন, কারাগারের বাইরে যে কোনো স্থানে, কারাগারের বাইরে যে কোনো স্থানে নিরাপদ, যে কোনো নিরাপদ স্থানে রাখার নির্দেশ দিতে পারেন, ধারা 31। ধারা 32-এ বলা হয়েছে চিকিৎসা প্রদান করতে হবে, ধারা 32।
অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা উন্নত ব্যবস্থায় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। 32-এর 2 বলা হয়েছে, উপধারা 1-এর উল্লেখিত কোনো হাসপাতালে অপরাধের শিকার ব্যক্তির জন্য উপস্থিত হলে উক্ত হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কি করবেন? তার মেডিকেল পরীক্ষা অতি দ্রুত সম্পন্ন করবেন এবং তাকে একটি মেডিকেল সার্টিফিকেট প্রদান করবেন। এবং এরূপ অপরাধের বিষয়ে কি করতে হবে? থানাকে অবহিত করতে হবে। 32-এর 2। ধারা 32-এর 3 বলা হয়েছে, এরূপ কোন অপরাধীকে অথবা অপরাধের শিকার ব্যক্তিকে যদি কোন শিকার নারী বা কোনো শিশুকে যদি কোনো হসপিটালে নিয়ে আসা হয়, সেই হসপিটাল কর্তৃপক্ষ বা কর্তব্যরত ডাক্তার যদি কোনো প্রকার গাফিলতি প্রকাশ করেন এবং সেই গাফিলতির কারণে যদি পরবর্তীতে ট্রাইব্যুনালে কোনো বিষয়ে আলোচনা হয় এবং সেই বিষয়ে যদি প্রমাণিত হয় যে উক্ত গাফিলতি ওই গাফিলতির কারণে কি কোনো অপরাধের তদন্ত কোনো অপরাধের কি প্রমাণ পাওয়া যায় না বা প্রমাণ সংগ্রহের যে ব্যাঘাত ঘটছে, সে ব্যাঘাতের জন্য উক্ত কর্মকর্তা বা উক্ত ডাক্তার যদি দায়ী হয়, তাহলে আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল কি করতে পারেন? ওই ডাক্তারের যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ থাকবে বা জেলা পর্যায়ে যদি হয় সার্জন যারা থাকবেন, তাদেরকে কি করতে পারেন? ওই ডাক্তারের বিরুদ্ধে বিভাগীয়মূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং তার যে বার্ষিক গোপনীয় প্রতিবেদন থাকবে, সে বার্ষিক গোপনীয় প্রতিবেদনে অদক্ষতা চিহ্নিত করে তিনি তা লিপিবদ্ধ করার নির্দেশ দিতে পারেন। ধারা 32-এর 3। ধারা 32-এর 3। ধারা 32-এর 1 বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তি উভয়েরই ডিএনএ পরীক্ষা করতে হবে। এই ডিএনএ পরীক্ষার ক্ষেত্রে যদি তাদের সম্মতি না থাকে, তাদের সম্মতি ছাড়াই ডিএনএ পরীক্ষা করা যাবে, অথবা তাদের যদি সম্মতি থাকে তাদের সম্মতি সহ এই ডিএনএ পরীক্ষা করা যাবে। অর্থাৎ ডিএনএ পরীক্ষার ক্ষেত্রে তাদের সম্মতি ছাড়া অথবা তাদের সম্মতি সহ এই ডিএনএ পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা যাবে। ধারা 32-এর 1। আর এই ডিএনএ পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই ডিএনএ ডিএনএ আইন, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আইন 2014 এর অধীন অনুযায়ী কি করতে হবে? ডিএনএ পরীক্ষা সম্পন্ন করতে হবে। ধারা 32-এর 1। ধারা 32-এর 1। তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারা 2000 সংশোধনী 2003 সংশোধনী 2020, 1 ধারা থেকে 32-এর 1 ধারা পর্যন্ত আমাদের আগেই আলোচনা করা ছিল। এখন একটু নতুন করে আলোচনা করলাম। এখন আলোচনা কি বোঝা যায়? আগের গুলা ধারা মনে আছে না কোনো সমস্যা হয়? বোঝা যায় এনামুল, স্যার। মনে আছে? মনে আছে। হুম। মাঝে মাঝেই পড়বেন, সামনের সপ্তাহ থেকে মাঝে মাঝেই পুরাতন পড়াগুলো পড়ানো হবে। পুরাতন পড়া পড়ানোর পরে নতুন পড়া ইনশাল্লাহ শুরু করা হবে, ঠিক আছে? তাছাড়া আবার মনে থাকবে না। এগুলো মনে রাখা খুবই দরকার। পড়া শেষ করলাম কিন্তু মনে থাকলো না, তাও লাভ নেই। এগুলা আইন পড়ার পাশাপাশি নতুন আইন পড়াশোনা চালু রাখবো ইনশাল্লাহ। কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে নারী শিশুর? আর এই যে মিথ্যা মামলার যে অভিযোগ দুয়ে, ওটা কি কইছে স্যার? এটা আমি সঠিকভাবে বুঝি নাই, মিথ্যা মামলার অভিযোগ। এখানে বলা হয়েছে, যদি মিথ্যা মামলাও যদি হয়, এই মিথ্যা মামলার বিষয়ে যদি কোনো ব্যক্তি লিখিতভাবে অভিযোগ করে, কথা বুঝতে পারছেন? হুম। লিখিতভাবে লিখিতভাবে যদি কোনো ব্যক্তি অভিযোগ করেন, তাহলে সেই অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল কি করতে পারেন? ওই একই সংঘটিত অপরাধ, একের অধীন যে মিথ্যা অপরাধ যে হয়েছে, এই হুম। অপরাধটার বিষয়ে আদালত বা ট্রাইব্যুনাল সেই অভিযোগ গ্রহণ করতে পারেন, বিচার করতে পারেন। কারণ লিখিত অভিযোগ যখনই হবে, তখনই ট্রাইব্যুনাল বা আদালত এই লিখিত অভিযোগ গ্রহণ করবেন এবং সেই লিখিত অভিযোগের বিচার করবেন, যদিও অপরাধটা মিথ্যা হয়। কিন্তু মিথ্যার ভিত্তিতে যদি লিখিত অভিযোগটা হয়, তাহলে ট্রাইব্যুনাল সে বিষয়টা গ্রহণ করবেন এবং বিচার করবেন। ধারা 17-2। বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন? না স্যার। তাহলে ইনশাল্লাহ ভালো থাকেন। আজকে রাত্রে ক্লাস হবে না, কালকে দিন রাত্রে ইনশাল্লাহ হবে না। আশা করতেছি ইনশাল্লাহ শনিবারের দিন সকালবেলা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব ক্লাসে থাকার জন্য। আর নতুন ভাবে ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।